বৃহস্পতিবার গভীর রাতে তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কোচবিহারের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হস্টেলে। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণচৌরা এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে তড়িঘড়ি কোচবিহার ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। মৃতার নাম অন্বেষা ঘোষ, তার বয়স মাত্র 20। তিনি দুর্গাপুরের বাসিন্দা। আর এই ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতে দুর্গাপুর থেকে কোচবিহারে এসে পৌঁছন মৃত ছাত্রীর বাবা তাপস কুমার ঘোষ। কোচবিহার কোতোয়ালি থানায় আজ তিনি অভিযোগ করলেন তৃতীয় বর্ষের ছাত্রী অন্বেষার বাবা যে এই ঘটনা কোনোভাবেই পরিকল্পিতভাবে এটা হত্যার ঘটনা এবং তার মেয়ে আত্মহত্যা করেনি, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অন্বেষার বাবা। এই অভিযোগ পত্রে আনিসুল গনি নামে এক ইঞ্জিনিয়ারিং কলেজেরই সদ্য প্রাক্তন এক ছাত্রকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। আনিসুল গনি নামে ইঞ্জিনিয়ারিং কলেজেরই সদ্য প্রাক্তন এক ছাত্রকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন মৃতা ছাত্রীর বাবা। তার অভিযোগ, এই আনিসুল একাধিকবার মোবাইল মারফত কথাও বলেছেন তাদের সাথে, তবে তার মেয়ের সহপাঠী অরিজিৎ পরিচয় দিয়ে, অর্থাৎ আনিসুল পরিচয় দিয়েছিল অরিজিৎ, আর এভাবেই ওই মৃতা ছাত্রীর পরিবারের লোকজনের সাথেও কথা বলেছে একাধিকবার এবং তার মেয়ের সহপাঠী অরিজিৎ পরিচয় দিয়ে একাধিকবার কথা বলার সাথে সাথে তাপস কুমার ঘোষ বলেন যে গত মে মাসে এই কলেজের অনুষ্ঠানে নাচে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন তার মেয়ে। তাকে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালেও ভর্তি করতে হয়। তখন অরিজিৎ পরিচয় দিয়ে একাধিকবার তাদের সাথে কথা বলেছেন আনিসুল সেই সবাই, কিন্তু সামনাসামনি তার সাথে কোনো দিন দেখা হয়নি তাদের। তিনি বলেন মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসার পর কলেজ ক্যাম্পাসে গিয়ে তিনি জানতে পারেন অরিজিৎ পরিচয় দিয়ে যে তাদেরকে ফোন করত সে আসলে আনিসুল গনি। এই আনিসুল চলতি মাসের 21, 22 এবং 23 তারিখ দেখা করতে এসো তার মেয়ের সাথে। এই আনিসুলের সাথে দেখা করার জন্য তার মেয়েকে কি বাধ্য করা হয়েছিল কিংবা ভয় দেখানো হয়েছিল, আর তারপরে কি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড, এই প্রশ্নই এদিন তুলে দেন মৃতার বাবা। গতকাল অর্থাৎ একেবারে গভীর রাতে কিন্তু এক যুবতী জানা যায় যে ইঞ্জিনিয়ারিং কলেজে আত্মহত্যা করেছেন সেই যুবতী। বৃহস্পতিবার গভীর রাতে তৃতীয় বর্ষের কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আর সেখানেই একেবারেই নতুন মোড় বলা যেতে পারে। অন্বেষা ঘোষ, মৃতা ছাত্রীর বাবা তাপস কুমার ঘোষ কোচবিহারে এসেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করলেন। আর এই অভিযোগপত্রে আনিসুল গনি নামে ইঞ্জিনিয়ারিং কলেজের সদ্য প্রাক্তন এক ছাত্রকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন তিনি। আর তার অভিযোগে আনিসুলকে একাধিকবার মোবাইল ফোন মারফত তাদের সাথে কথা হয়েছে, কিন্তু সেখানেই মেয়ের সহপাঠী অরিজিৎ পরিচয় দিত, যেখানে সেই যুবক প্রাক্তন সেই ইঞ্জিনিয়ারিং কলেজেরই, এবং সেখানে কিন্তু মিথ্যে পরিচয়, ভুয়ো পরিচয়ে তার মেয়ের এবং তাদের সাথে কথা বলেছে এমনটাই বলেন সেই মৃতা ছাত্রীর বাবা। এবং মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসার পর কলেজ ক্যাম্পাসে গিয়ে তিনি এসব জানতে পারেন যে অরিজিৎ পরিচয় যে তাদেরকে ফোন করতো সে আসলে আনিসুল গনি। আর আনিসুল চলতি মাসের 21, 22 এবং 23 তারিখে দেখা করতে এসেছিল, অর্থাৎ শেষ দিন পর্যন্ত যে সময়গুলো, অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত 21, 22, 23ও কিন্তু দেখা করতে এসেছিল তার মেয়ের সাথে, এমনটাই জানা যায়। এবং এই আনিসুলের সাথে দেখা করার জন্য তার মেয়ে কি বাধ্য করা হয়েছিল কিংবা ভয় দেখানো হয়েছিল, আর তারপরে কি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড, এই প্রশ্নই এদিন তুলে দিয়েছেন মৃতার বাবা। তিনি বলেন তার মেয়ে তার নির্দিষ্ট ঘরের পাশে ঘরে থাকা অন্যান্য ছাত্রীদের সাথে রাত 1টা অবধি কাটিয়েছিল। এরপর সে শৌচাগারে যায় এবং তারপর তার নিজের ঘরে ফিরে আসে। 1:20 নাগাদ তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই সামান্য সময়ের মধ্যে কি আত্মহত্যা ঘটানো সম্ভব, প্রশ্ন তুলছেন সেই মৃতা ছাত্রীর বাবা। এবং তার বাবা তাপস কুমার ঘোষ আরো বলেন ছুটি কাটানোর পর 15ই আগস্ট দুর্গাপুর থেকে তিনি এবং তার স্ত্রী মেয়েকে নিয়ে এসে পৌঁছন কোচবিহারে। 16ই আগস্ট যথারীতি মেয়েকে কলেজে রেখে তারা 19 তারিখ ফিরে যান।
এর মাঝেই মেয়ে মোবাইল মারফত তাদেরকে জানায় তার এখানে আর ভালো লাগছে না, তাকে নিয়ে যাওয়ার জন্য। মেয়েকে এই ব্যাপারে শোনার পর তিনি এবং তার স্ত্রী মেয়েকে বোঝানোর চেষ্টা করেন যে মাত্র কয়েকদিন ক্লাস করতে হবে, তারপরই শারদোৎসব, ছুটিতে তাকে বাড়িতে নিয়ে আসবেন তারা। এর মধ্যে এই ঘটনা তাদেরকে আশ্চর্যচকিত করেছে। বলা হচ্ছে ঘরের দরজার লক ভেঙে উদ্ধার করা হয়েছে মেয়ের ঝুলন্ত দেহ, কিন্তু আদৌ ঘর লক করা ছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ যে ঘর থেকে তার মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, ঘরটি শুধুমাত্র তালা বন্ধ করে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটলেও ঘরটি সিল করেনি পুলিশ। তার মেয়ের মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস পুলিশের হাতে রয়েছে। প্রসঙ্গত এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয় অন্বেষার মরদেহের। তারপর তার মরদেহ নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তাপস কুমার ঘোষ সহ মৃতের পরিবারের অন্যান্য সদস্যরা। কি বলছেন মৃত ছাত্রীর বাবা শোনাবো। মনে হচ্ছে ইট ইজ নট এ কেস অফ সুসাইড। কেন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে রাত, আমাকে ফোন করা হয়েছিল 2:03 নাইট ওয়ার্ডেন ফোন করেছিল, কিন্তু পরে জানতে পারলাম যে ঘটনাটা ঘটেছে 1:20 ওরা ফোর্সলি ঢুকেছিল দরজার মধ্যে, যে রুমে আমার মেয়েটি ছিল আর কি। তো আর 1টার সময় আমার মেয়েটি পাশের রুমে ওর ফ্রেন্ডসের সাথে গল্প করে টয়লেটে যায়, টয়লেট থেকে বেরিয়ে 1:05 রুমে প্রবেশ করে। দ্যাট মিনস 15 মিনিট ইন বিটুইন থাকছে আর কি তার মধ্যে ওই কাজটা করার জন্য। তো 15 মিনিটের মধ্যে এটা কি করে সম্ভব? দ্যাট ইজ নট পসিবল। কি মনে হচ্ছে? আমি ভাবছি এটা সামথিং ইজ হ্যাপেন্ড, ইট ইজ কোনোভাবে এটা ঘটানো হয়েছে এবং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমি গত 15 অগস্ট আমার মেয়েকে ছাড়তে আসি এবং 16 তারিখে আমি নিয়ে এসে আমি প্রথমে হোটেলে থাকি, কারণ ওর শিফটিংয়ের ব্যাপার ছিল। ও সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার রুম শিফটিংয়ের জন্য আমি আমার মিসেস এসে ওকে রুম শিফটিংয়ের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে 3 দিন পর আমরা 19 তারিখে আমরা ফিরি। এবং 19 তারিখে আমরা যাওয়ার পরই 19 থেকে 20 তারিখ, 21, ইভেন 22 তারিখ প্রতিদিনই আমাদের ফোন করে এটাই বলতো আমার মেয়ে আমার এখানে ভালো লাগছে না কেন? এই তো তুই এলি ছুটিতে, তার আগে 2 মাস তুই ঘরে ছিলি, এই তো এলি আবার ক্লাস, তোদের CA2 শুরু হবে, তা এখন তুই আবার তো পুজোর ভেকেশনে আসবি, আরো কয়েকদিন ক্লাস কর, অতদিন তো তোর ক্লাস করা হয়নি, অসুস্থ ছিলি, তা ঠিক আছে আবার নিয়ে আসবো, পুজোর একটু অ্যাডভান্স তোকে নিয়ে আসবো। কিন্তু ও প্রায় ওই ছেড়ে যাওয়ার পর থেকেই ও বলে যে আমার শরীর, আমার মন ঠিক নেই, আমি বাড়ি যাব। এবং আমরা ওখান থেকে 22 তারিখে রাত্রে আসার পর 10:30 যখন আমরা নাইট ওয়াচম্যান তার আগে যখন 2টোর সময় ফোন করে, আমরা সেদিনই রাত্রে রওনা দিই এবং পরের দিনে রাত্রি 10টার সময় আমরা হোস্টেল কম্পাউন্ডে এসে হাজির হই এবং দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। এবং নাইট ওয়ার্ডেন যে ছিল ওনার সঙ্গে সব পুরো ডিটেলস জানতে পারলাম। জানতে পেরে এইটাই আমার যেটা মনে হচ্ছে যে টাইমিং ইজ প্রবলেম। যে টাইম বলা হচ্ছে সেই টাইমের মধ্যে যে ঘটনার জন্য টাইম প্রয়োজন ছিল। আমার মেয়ের তত এক্সপার্ট নয়, আমার মেয়ে বহুদিন খুবই সেন্সিটিভ এবং খুবই উইক এইসব সাইডে। সমস্ত একটা আরশোলা দেখলে, একটা পিঁপড়ে দেখলে লাফায় আমার মেয়ে, সে এই জিনিস এইভাবে এটা করা যেতে পারে। আর ওটা যে লক করা ছিল কি লক ভেঙে ঢুকেছে সেটা তো জাস্ট আমরা শুনলাম লক ভেঙে, বাট এটা তো বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। আপনি খুনের অভিযোগ? আমি সেটা ভাবছি সেটা এখন সমস্ত কিছু তদন্ত করে ওরা দেখুক কিভাবে কি হয়েছে। আমি এটা চাইছি যে তদন্ত হোক, পূর্ণাঙ্গ তদন্ত হোক, তদন্ত করে ওরা যা পাবে যেটা হবে। আমার মেয়ের মোবাইল আছে, আমার মেয়ের ল্যাপটপ আছে, সব ওগুলো আছে, হোস্টেলে এখনো আছে, কাস্টডিতে আছে। আমরা এখনো রুমে আমরা যাইনি, পুলিশ পরে আমাদেরকে বলবে। যদি রুম সিল করা হয়নি বাট রুমের লক করা অবস্থায় আছে, লকটা করে লক অ্যান্ড কি এখানে আছে এবং পুলিশ বললো আমরা সিল করিনি। আমি সিল না করলে তাহলে আর লক করার কি মিনে রয়েছে? তো ডুপ্লিকেট চাবি থাকলো কেউ, ঠিক আছে তারা দেখছে, সেগুলো আমাদের সেখানে কোনো বক্তব্য নেই। এটা আমি বলতে চাই, আমার যে মোবাইল আছে তার যে ফরেন্সিক রিপোর্ট, এগুলো সমস্ত তদন্ত করা হোক, দেখা হোক ওকে কে ফোন করেছিল, বা ওর পাশে আরো অনেকেই সহপাঠী ছিল, তাদের যে রুম, সেই রুমের যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসা করা হোক।
করা হোক এবং কিভাবে কি হয়েছে পুরো টোটাল তদন্ত করে তারপরে যা হবে সেটা হবে। এফআইআর হচ্ছে আপনার মনে হচ্ছে ইট ইজ নট এ কেস অফ সুসাইড। প্রায় রাত 1টা নাগাদ বা 1:20 ফোন করলেন। না, আমাকে 1:20 ফোন, আমাকে 2:03 ফোন করেছে। ফোন করা হয়েছে সেটা ওয়ার্ডেন। হ্যাঁ, ওয়ার্ডেন কি মনে হচ্ছে এত রাতে কেন ফোন করলো এক্স্যাক্টলি আমার এটাই যে 1:20 যে বাথরুমে গিয়ে যাওয়ার পরে একটার সময় যে রুমে একটা সময় টয়লেট থেকে ফিরছে মিনস ও 1:05 এই অ্যাপ্রক্সিমেট হবে হয়তো সেই সময় ঢুকেছে। তাহলে কি 15 মিনিট 1:20 ঢুকছে, 1:20 এলো কেন? দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন। বিকজ আমি তো বুঝতে পারছি না মোটিভ কি 1:20 তাদের আসা, মানে তারা জানলো আর কি ডিসাইডেড, তারা আগে থেকে জেনে রেখেছে কি সামথিং ইজ হ্যাপেন। আমি এইটা আমার এখানে একটা ডাউট আসছে, সেটা দেখ পুলিশ তদন্ত করবে। একজনের নাম দিয়েছেন, ওটা কি কি রয়েছে বিষয়? হ্যাঁ, ওটা বিষয় একটা হচ্ছে, ওটা একটা আমি একজনের নাম দিয়েছি, সেই তার নাম আনিসুল গানি, ঠিক আছে, এবং সে পাস আউট 2025-এ পাস আউট। এবং আমার লাস্ট মে মাসে এদের ফেস্ট টেস্টের সময় আমার মেয়ের একটু প্রবলেম হয়। মেয়ে আমার একটু ফাইন আর্টে একটু ভালো আর কি, সে ড্যান্স করেছিল, প্রোগ্রামে করার পর লাস্টলি একটু অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ হয়ে পড়ার পর এবং হসপিটালাইজ করা হয়েছিল। হসপিটালাইজ করার সময় আমাকে আমার তখন আমি বাড়িতেই ছিলাম দুর্গাপুরে। তারপর ফোন করে বলা হয় আপনার মেয়েকে এরকম এই হয়েছে। করার পর বলে, এবং সে বলে আনিসুল রহমান ফোন করে আমাকে বলছে, বাট নামটা বলছে অরিজিৎ বলছে। অরিজিৎ মিনস যে এখন আমার মেয়ের সাথে পড়ে সহপাঠী। আমি তার সঙ্গে কোনোদিন আমার সঙ্গে ফিজিক্যাল মোলাকাত হয়নি, আমি জানতাম না। কিন্তু আমি এখানে এসে জানলাম যে অরিজিৎ বলতে যে সে অরিজিৎ নয়, ও ছিল আনিসুল রহমান, এবং অরিজিতের নাম বলে আমাকে বলেছিল আমি অরিজিৎ বলছি বলে আপনার মেয়ে এরকম অবস্থায় আছে, হসপিটালে ভর্তি আছে। তা আমি এটা সেটা আমার প্যানিক, আমার পরে হসপিটালে ভর্তি করার পর ওদের সমস্ত কিছু সব রিপোর্ট, কোনো ফিজিক্যাল প্রবলেম কিছু ছিল না, এভরিথিং ওয়াজ রাইট। তার সমস্ত সিটি স্ক্যান, এমআরআই, বাকি ফিজিক্যাল যে সমস্ত টেস্টগুলো ছিল, সমস্ত ব্লাড টেস্ট, আরও অন্যান্য যে সমস্ত রিপোর্ট, সমস্ত এভরিথিং ওয়াজ রাইট। বাট পরে ওদের একটা সাজেশন দেয় যে প্যানিক অ্যাটাক এই টাইপের একটা কিছু হয়েছে মনে হচ্ছে, ব্রিদিং প্রবলেম ছিল, তার থেকে এটা হয়েছে। সেটা কেন হয়েছে, পরে আমার মেয়ে কোনোদিন, তার আগে কোনোদিন ব্রিদিং প্রবলেম ছিল না, কোনোদিন কোনো প্রবলেম ছিল না। আনিসুলের সাথে কি সম্পর্ক নিয়ে কোনোদিন কিছু বলেছেন? কোনো রকম কোনো সম্পর্ক নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, এবং আমার মেয়ে কোনোদিন শেয়ারও করেনি, কোনোদিন বলেও নি। আমার মেয়ে তারপরে প্যানিক অ্যাটাক হওয়ার পর আমি ডাক্তাররা বলে যে এরকম একটা কোনো নার্ভ রিলেটেড কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে, আমি কনসাল্ট করেছিলাম এবং কিছু ওষুধ, এবং সেটা মে মাসের পর থেকেই ঘটনাটা ঘটে। এবং আনিসুল পিকচারে আসার পরই, এবং সেটা হয়তো কিভাবে কি হয়েছে না হয়েছে, কিভাবে ডিস্টার্ব করতো না করতো, এটা আমাকে বলা হয়নি এবং আমি জানতাম না। এবং আমি এখন এখানে আসার পর আমি যেটা আমার কাছে যেটুকু সূত্র এলো তার থেকে আমি এটুকু আমি শিওর যে ওখানে তখন অরিজিৎ নাম বলেছিল, বা অরিজিৎ 22, 21, 22, 23 3 দিন কেন দেখা করতে এসেছিল আমার মেয়ের সাথে। মেয়ে আসতে বাধ্য হয়েছিল, তাকে কি ভয় দেখানো হয়েছিল? এবং সেটা নাইট ওয়াচম্যান দেখেছে, এবং সেটা নাইট ওয়াচম্যান আমাদের ওয়ার্ডেন আমাদের বলেওছে যে ওই ছেলেটি এসেছিল, দেখা করেছিল, এবং ঘটনার দিন বিকেলেও এসে দেখা করে গেছে। দেখা করে যাওয়ার পর আমার এখান থেকে ছেড়ে যাওয়ার পর আমার মেয়ে 2-3 দিন আমাদের কন্টিনিউ বলছে, মা আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি কেন যাবি রে? তোকে তো আমরা এই মাত্র ছেড়ে দিয়ে এলাম, আমরা এই এসছি, বল তোর কি প্রবলেম, তোর কোনো কি প্রবলেম হচ্ছে? না, আমার কোনো প্রবলেম নেই, আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে। তুই 2 বছর আছিস, 2 বছর ছিলি, কোনো রকম কোনো প্রবলেম ছিল না, হাসি খুশি। তোর কিসের প্রবলেম? কে তোকে ভয় দেখাচ্ছে? কে তোকে কি বলছে বল? মেন্টালি টর্চার, অন্য কোনো কিছু? আমার মেয়ে বললো না বাবা, আমার মিসেসের সাথেও কথা বলে বললো না বাবা, না মা, আমার এরকম ধরনের কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি তখন বললাম ঠিক আছে, তুই আরো কয়েকদিন ক্লাস কর, আমি তো ব্যবস্থা করছি। আমার সেটাই মনে হচ্ছে, একটা লাস্ট প্রশ্ন, আপনি যে সময়টা বলছেন, আপনার কি অভিযোগ রয়েছে যে ওই সময়ের মধ্যে কাণ্ডটা ঘটানো হয়েছে, কেউ বা তাহারা ঘটিয়েছে, এরকম কি অভিযোগ রয়েছে আপনার? মনে হচ্ছে। বললাম আপনি
আপনি কি মনে হচ্ছে। পুলিশের উপর পুরোটাই ভরসা রাখবেন নাকি পুলিশের উপর আমি এখন আপাতত ভরসা রাখছি। এখন দেখছি এরা কিভাবে করে, এরা টোটাল ব্যাপারটা ইনকোয়ারি করবে বলেছে, এবং ওরা ফরেন্সিকে ওরা সমস্ত পাঠাবে, সমস্ত জিনিস যেগুলো আছে ওদের রিপোর্ট, প্লাস এখানে রিপোর্ট এটা বেরোক আজকে যেটা হচ্ছে, এই রিপোর্ট বেরোনোর পর তারপরে ওরা ডিসিশন নেবে কিভাবে হবে না হবে। যদি যেমন তদন্ত চলবে তদন্ত দেখি, যদি ওকে তদন্ত ঠিকভাবে ঠিক হতে যাচ্ছে তাহলে আমার কোনো বক্তব্য নেই। আমরা পুলিশই আস্থা রাখছি এখন আপাতত। আপনার আদালতে প্রায় রাত একটা